হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিজুল হক, সহকারী শিক্ষক, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়। আজকে আমি দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি, এই অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়, তো আমি এই অধ্যায়টাকে পর্যায়ক্রমে প্রত্যেকটা টপিকস নিয়ে আলোচনা করার আমি চেষ্টা করব। তো এই বড় অধ্যায়টাকে এক লেকচারে দেওয়া সম্ভব নয়, সেজন্য আমি এটাকে দুইটা লেকচারে ভাগ করেছি। আজকে প্রথম লেকচারটা দিচ্ছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে এবং আমার সঙ্গে তোমরা থাকবে। আজকে আমরা যে এই অধ্যায়ের শিক্ষণফলগুলো পর্যায়ক্রমে লিখে নিয়েছি, আমি একটি একটি করে পয়েন্ট ধরে ধরে আমি আলোচনা করব। প্রথমেই যে আলোচনার বিষয় রয়েছে রাসায়নিক শক্তি, অর্থাৎ আমরা জানি প্রতিটা রাসায়নিক পদার্থ যেগুলো রয়েছে যা অণুপরমাণু দ্বারা গঠিত, এর মধ্যে যে একটা শক্তি লুকায়িত অবস্থায় থাকে যেটা রাসায়নিক শক্তি, এই শক্তিগুলো নিয়ে আজ আলোচনা করব। এর প্রথম আলোচনার বিষয় হচ্ছে বন্ধন শক্তি। বন্ধন শক্তিটি কি? বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আর একটা পরমাণুর যে আকর্ষণের ফলে যে একে অপরের সাথে এক বন্ধিত বন্ড অবস্থায় থাকে, এটা হচ্ছিল বন্ধন শক্তি। আমরা যদি কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করি, আমরা দেখি যে কার্বন এবং অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বন এবং অক্সিজেনের পরমাণুর মধ্যে একটা বন্ধনের সৃষ্টি হয়েছে। এই যে বন্ধনের সৃষ্টি হওয়ার ফলে উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড, এর মধ্যে যে শক্তি সঞ্চিত অবস্থায় থাকে এটা হচ্ছে বন্ধন শক্তি। এবার আমরা দেখব আন্তঃআণবিক শক্তি। আন্তঃআণবিক শক্তিটা কি? আমরা জানি প্রত্যেকটা পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণা বা এই ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। এই ক্ষুদ্রতম কণা বা পরমাণুগুলো একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ শক্তিকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। কীরকম? যদি ধরি এটি একটি পরমাণু, এইটি একটি পরমাণু, একটি পরমাণু এর দিকে, এর দিকে, অর্থাৎ দুটো নিজের দিকে একে অপরকে তার নিজের দিকে একটা আকর্ষণ থাকে। এই আকর্ষণ শক্তিকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। আমরা জানি যে পরমাণুর দূরত্ব যত বৃদ্ধি পায় আন্তঃআণবিক শক্তি তত কম হয়। পরমাণুর দূরত্ব যত কম হয় আন্তঃআণবিক শক্তি তত বৃদ্ধি পায়। তো এই যৌগগুলোর মধ্যে যখন একাধিক মৌল, ভিন্ন ধর্মের মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, অথবা একই পদার্থের একাধিক পরমাণু একত্রিত হয়ে একটা অণু গঠন করতে পারে, এই অণুর মধ্যে বা যৌগের মধ্যে পরমাণুগুলোর মধ্যে এই আকর্ষণ শক্তি অর্থাৎ আন্তঃআণবিক শক্তি থাকে। তবে আমরা যদি মনে করি যে হাইড্রোজেনের একটা অণু H2, এখানে একটা অণুর মধ্যে দুটি হাইড্রোজেনের পরমাণু রয়েছে। এই দুটি হাইড্রোজেনের পরমাণু কিন্তু একে অপরকে আকর্ষণ করে, যে আকর্ষণের একটা শক্তি থাকে, এই শক্তিটাও আন্তঃআণবিক শক্তি। তবে এই শক্তিটা একটি দুর্বল শক্তি। যারা আয়নিক যৌগ, সে আয়নিক যৌগগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি সবচাইতে বেশি থাকে। আমরা উদাহরণে দেখি যে সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম ধাতব পদার্থ, ক্লোরিন অধাতব পদার্থ। আমরা জানি ধাতব পদার্থ সবসময় ইলেকট্রন দান করে, অধাতব বা গ্যাসীয় পদার্থগুলো ইলেকট্রন গ্রহণ করে। এই যে যারা দান করে ধনাত্মক চার্জযুক্ত হয়, এখানে সোডিয়াম ইলেকট্রন দান করে ধনাত্মক চার্জযুক্ত হয়, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত হয়। এই যে যখন তারা ইলেকট্রন দান এবং গ্রহণ করার মধ্যে যখন চার্জের সৃষ্টি হয়, তাদের মধ্যে যে আকর্ষণ শক্তির সৃষ্টি হয়, সে আকর্ষণ শক্তি সবচাইতে শক্তিশালী বা এর আন্তঃআণবিক শক্তি সবচাইতে বেশি। তাই বলা হচ্ছে যে এখানে অক্সিজেনের একটা অণুর চাইতে এই সোডিয়াম ক্লোরাইডের এক অণুর মধ্যে এই আন্তঃআণবিক শক্তি সবচাইতে বেশি। এখন আমরা দেখব যে শক্তি রূপান্তর। আমরা জানি যে এই শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। এই রাসায়নিক শক্তি থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, তাহলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। বিদ্যুৎ শক্তির থেকে আমরা বাতি জ্বালাই, আলো উৎপন্ন করি, আলোক শক্তিতে রূপান্তরিত হয়। সেখান থেকে আমরা তাপ উৎপন্ন করতে পারি, তা বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এইভাবে শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। তবে শক্তি পরিমাপের একক কি? এই শক্তি পরিমাপের একক আগে ছিল ক্যালোরি। ক্যালোরিটা কি? যে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় 1 ক্যালোরি। আমি আবারও বলি, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব, তাতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় 1 ক্যালোরি। আর
এই আন্তর্জাতিক এককে বর্তমানে এএসআই একক যেটা রয়েছে, আন্তর্জাতিক একক ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এইখানে এই তাপের একক হচ্ছে এখন জুল। জুলটা কি? কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বলের দিকে বস্তুটি যদি 1 মিটার সরণ ঘটে তবে তার কাজের পরিমাণ জুল। আগে ছিল ক্যালোরি, এখন হচ্ছে জুল। তাহলে ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্কটা কি? এই ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক যে 1 ক্যালোরি সমান সমান এখন 4.18 জুল। এটা হচ্ছে ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমরা এইটুকু আলোচনা করলাম। এবার দেখব তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। আচ্ছা, আমরা এর আগে সপ্তম অধ্যায়েও আমরা এই তাপের উপর ভিত্তি করে যে রাসায়নিক শ্রেণী বিভাগটা পড়েছিলাম, এখানে ওই অংশটুকু এই অধ্যায়ের মধ্যে রয়েছে যে তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি তাপ উৎপাদী বিক্রিয়া আর একটি তাপ হারি বিক্রিয়া। তবে এইখানে যে তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়া রয়েছে, এখানে যে তাপের একটা শক্তির যে তারতম্য হয়ে যায়, যে তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা উৎপন্ন করে আর তাপ হারি বিক্রিয়াতে তাপ আরও বাইরে থেকে শোষণ করে বা তাপটা লাগে, এটা করে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, তাপ উৎপাদী এবং তাপ হারি। তো এই বিক্রিয়াতে মনে করি যে এ প্লাস বি এই দুটি বিক্রিয়া করে উৎপন্ন করছে সি প্লাস ডি। তাহলে যারা বিক্রিয়া করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, আর যেটা উৎপন্ন হয় তাকে বলা হয় উৎপাদ। এখানে ধরলাম এই যে বিক্রিয়কের যে তাপমাত্রা, সে বিক্রিয়কের মোট তাপমাত্রা ছিল 50 কিলো জুল। আর ধরলাম যে বিক্রিয়া করে যেটা উৎপন্ন হয়েছে, এই উৎপন্ন হয়ে যে নতুন করে বন্ধন গঠন করেছে, এইখানে যে তার শক্তি হয়েছে, এখানে শক্তি লেগেছে ধরলাম 20 কিলো জুল। এইখানে বিক্রিয়কের তাপমাত্রা, অর্থাৎ আগে যে পূর্বের যে বন্ধন ছিল, এখানে তাপমাত্রার পরিমাণ 50 কিলো জুল। এটা বিক্রিয়া করে নতুন করে যে বন্ধন করে গঠন করে নতুন যৌগ উৎপন্ন করেছে, এখানে তাপের প্রয়োজন রয়েছে 20 কিলো জুল। তাহলে এখানে দেখা যাচ্ছে কত ডিগ্রি? এখানে আমরা যদি দেখি যে 50 মাইনাস 20 তাহলে হচ্ছে 30। এই 30 কিলো জুল, এই তাপটা কি হয়ে গেল? এই তাপটাই কিন্তু কি হয়ে যায়? উদয় হয়ে চলে যায়, অর্থাৎ এই তাপটা তখন বের হয়ে চলে যায়। এটাই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তবে তাপ উৎপাদী বিক্রিয়া তাপের পরিবর্তনের যে সংখ্যাটা রয়েছে, এটাকে যদি বিক্রিয়কের আগেকার যে তাপ সেটাকে ধরি যদি আমি E1 এবং পরবর্তী উৎপাদের যে তাপ সেটাকে ধরি আমি E2, তাহলে তাপমাত্রার পরিবর্তন ডেল্টা এইচ সমান লেখা যায় E2 মাইনাস E1। অর্থাৎ বিক্রিয় উৎপাদের মোট শক্তির থেকে বিক্রিয়কের শক্তিটাকে আমি বিয়োগ করব, করার ফলে যে রেজাল্টটা আসবে সেটাই হবে বিক্রিয় তাপের পরিবর্তন। তবে এখানে প্লাস এবং মাইনাস দুইটা আসবে। যখন মাইনাস আসবে তখন সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া, যখন প্লাস আসবে তখন সেটি হবে তাপ হারি বিক্রিয়া। এখানে যদি আমি দেখি যে উৎপাদের তাপমাত্রা হচ্ছে 20 কিলো জুল এবং বিক্রিয়কের তাপমাত্রা হচ্ছিল 50 কিলো জুল, তাহলে এখানে যোগ বিয়োগ করে হচ্ছে মাইনাস 30 কিলো জুল। অর্থাৎ এই 30 কিলো জুল এখানেতে মাইনাস রয়েছে, অর্থাৎ এটা হচ্ছিল তাপ উৎপাদী বিক্রিয়া। এই পাশে জল তাপ বেশি থাকতো, কম থাকতো, এই পাশে জল তাপ বেশি, এখানে তো তাপ দেওয়ার ফলে যখন তাপমাত্রা বেশি উৎপন্ন হতো তাহলে নিশ্চয়ই প্লাস আসতো, তবে সেটা হতো তাপহারী বিক্রিয়া। তো এটা আমরা আর বিক্রিয়ার মাধ্যমে দেখতে পারি। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়াটা কি? যে বিক্রিয়ায় তাপমাত্রা উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। যেমন CH4 মিথেনকে অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা দহন করি, দহন করার ফলে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, জলীয় বাষ্প, আর সঙ্গে উৎপন্ন হবে তাপ শক্তি। কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে? যা 890 কিলো জুল তাপ উৎপন্ন হবে। এখানে 890 কিলো জুল পার মোল তাপ উৎপন্ন হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে মিথেন এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করেছে, জলীয় বাষ্প উৎপন্ন হয়েছে, সঙ্গে তাপ উৎপন্ন হয়েছে 890 কিলো জুল। অর্থাৎ এখানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া।
আমরা যখন তাপ উৎপাদী বিক্রিয়া একদম বিক্রিয়ার সমীকরণের সাথে যখন প্লাস এই তাপটা দেওয়া থাকবে সেটা বুঝে নেব তাপ উৎপাদী বিক্রিয়া। যদি প্লাস দেওয়া না থাকে তবে কি থাকবে, ডেল এইচ এর মান হবে -890 কিলো জুল পার মোল। এটা একটা দেখার বিষয় যে যখন তাপমাত্রা আলাদা করে দেওয়া থাকবে এবং তাপমাত্রা ডেল এইচ এর মান মাইনাস দেওয়া থাকবে তাহলে সেটা বুঝে নেব আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। এবার আমরা দেখি যে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়াটা কি? যে বিক্রিয়া করতে আমাকে তাপ প্রয়োগ করতে হয়, তাপ প্রয়োগ করার ফলে বিক্রিয়া উৎপন্ন হয়, অথবা যে বিক্রিয়া করে ফার্স্টে অর্থাৎ বিক্রিয়কের যে তাপটা ছিল বিক্রিয়া করার ফলে তাপমাত্রা তার সেই কমে গেছে, তারপর শীতল হয়ে গেছে, বাইরে থেকে তখন সে তাপটা শুষে নেয় বা শোষণ করে নেয়, এটা হচ্ছিল তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার একটা উদাহরণ দেখি যে ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এই ক্যালসিয়াম কার্বনেট কোথায় পাওয়া যায়? আমরা যে চুন অর্থাৎ আমরা ঝিনুকের দেখি যে এই যে নদীতে খালে বিলে যে ঝিনুকগুলো হয়ে থাকে, ছোট ছোট যে ঝিনুকগুলো, এই ঝিনুকের যে খোলসটা রয়েছে, শামুকের যে খোলসটা রয়েছে, এটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের তৈরি। এই শামুকের খোলসগুলো অনেকে কী করে সংগ্রহ করে বিশাল একটা পাত্রের মধ্যে রেখে সেটাতে যখন বাইরে থেকে তাপ প্রয়োগ করে তখন কিন্তু ওই ক্যালসিয়াম কার্বনেটটা তখন ভেঙে যায়, ভেঙে যেয়ে বিয়োজিত হয়। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে বাইরে থেকে তাপ দিতে হয়েছে। কি পরিমাণ তাপ দিতে হয়? যে আমরা দেখি এখানে যে 176.8 কিলোজুল পার মোল, এই 176.8 কিলোজুল পার মোল এই ক্যালসিয়াম কার্বনেটের উপর যখন তাপটা প্রয়োগ করা হয়, প্রয়োগ করার ফলে এই ক্যালসিয়াম কার্বনেটটা বিয়োজিত হয়ে যায়, বিয়োজিত হয়ে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড আর উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড। এই যে এই বিক্রিয়াতে বিক্রিয়া করার সময় এখানে তাপ প্রয়োগ করতে হয়েছে, বাইরে থেকে আর তাপ তাকে দিতে হয়েছে, অর্থাৎ সে বাইরের তাপগুলোকে সে নিজে শোষণ করে নিয়েছে, নিয়ে তারপর উৎপন্ন করেছে, অর্থাৎ এটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই তাপমাত্রা বিক্রিয়ার সাথে বিক্রিয়কের সাথে কিন্তু যোগ অবস্থায় থাকে, আর তাপহারী বিক্রিয়া উৎপাদের সাথে যোগ অবস্থায় থাকে সমীকরণে। আর যখন এটাকে আমরা ডেল এইচ আলাদা করে লিখব তখন এর মানটা হবে প্লাস 176.8 কিলো জুল পার মোল। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এটা আমরা দেখলাম যে তাপহারী বিক্রিয়া কি এবং তাপ উৎপাদী বিক্রিয়া কি। এবার দেখব বন্ধন শক্তির হিসাব করে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনের হিসাব। এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোর মধ্যে এই একটা বিষয়, এই অধ্যায় থেকে যখন তোমাদের এসএসসি পরীক্ষাতে প্রশ্ন আসবে, তো বিগত সনেও যতগুলো প্রশ্ন এসেছে এই অংশ থেকে যে রাসায়নিক শক্তি হিসাব করে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন, এই অংশের থেকেই সবচাইতে বেশি পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তবে এই জিনিসটা আমাদেরকে অনেক কেয়ারফুল অর্থাৎ সতর্কতার সাথে দেখতে হবে, এবং একটু যদি বুঝতে পারো, ভালো করে বুঝো, তাহলে এখান থেকে যে অঙ্কের টাইপের যে প্রশ্নগুলো থাকে এটা আমরা একদম সলভ করতে পারবো। এখানে হয় কি যে পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন থাকে, একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে বন্ধন অবস্থায় থাকে, এই বন্ধন অবস্থায় কি পরিমাণে শক্তিটা আছে সেই শক্তির মান কিন্তু উদ্দীপকের মধ্যে তোমাদের দেওয়া থাকবে। বইয়েও একটা চার্ট আকারে এই মানগুলো দেওয়া রয়েছে, তোমরা বাসায় দেখে নিবা যে কি পরিমাণ, এই চার্টটা একটু মুখস্থ করার চেষ্টা করবো তোমরা। আর এখান থেকে প্রশ্ন আসলে উদ্দীপকের মধ্যেই এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া থাকে। যেমন এই বইয়েতে দেওয়া আছে যে কি, যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন, এই বন্ধন শক্তির মান 414 এরকম করে কিন্তু মান দেওয়া আছে। তবে আমরা এখন কি করব, এখানে এসে আমরা এখন কি করব, আমাদেরকে কোনো বিক্রিয়া দেওয়া থাকবে, সেই বিক্রিয়ার থেকে আমাদের উৎপন্ন করতে হবে এবং আমাদের সমতাকরণ করতে হবে। করার পর তারপরেতে এই যে বন্ধন শক্তি আছে, মৌলগুলোর মধ্যে যে বন্ধন শক্তি রয়েছে, সেই বন্ধন শক্তি কার সাথে কার বন্ধন এটা খুঁজে খুঁজে বের করতে হবে এবং তাদের মানগুলোকে বসাতে হবে, তারপরেতে যোগ করে গুণ করে যে মানগুলো আসবে সেটা বিক্রিয়ার আগে এবং উৎপাদ, এই বিক্রিয়ার থেকে উৎপাদের মানটা বিয়োগ করলে আমরা এই তাপ শক্তির পরিবর্তন কত সেটা মানে বের করতে পারবো। আমরা একটা উদাহরণ দিলেই বুঝতে পারবো। আমরা ধরলাম যে CH4 মিথেন প্লাস ক্লোরিন বিক্রিয়া করেছে,
বিক্রিয়কের উৎপন্ন হলো কি CH3Cl প্লাস HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। মিথাইল ক্লোরাইড আর উৎপন্ন হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন যারা বিক্রিয়া করেছে এদেরকে বলা হচ্ছে বিক্রিয়ক, আর যারা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে উৎপাদ। কি করবে বিক্রিয়াটা কি হবে, এটা পুরাতন বন্ধন, এদের মধ্যে কিন্তু বন্ধন কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ধন রয়েছে, ক্লোরিন ক্লোরিনের সাথে বন্ধন রয়েছে, এই বন্ধনগুলো ভেঙে যাবে। কি হবে, এই বন্ধনগুলো ভেঙে যেয়ে তারা নতুন করে আবার বন্ধন গঠন করবে, এইটা হচ্ছিল নতুন বন্ধন। এই যে পুরাতন বন্ধন ভাঙার শক্তি, এই পাশে হচ্ছে নতুন বন্ধন গড়ার শক্তি। এই দুইটা শক্তি কি করবে, এই পুরাতন বন্ধন ভাঙার শক্তির থেকে নতুন বন্ধন গড়ার শক্তিকে যদি আমরা বাদ দেই তাহলে যেটা পাবো সেটাই হবে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন। এই যেটা বলা হয়েছে যে বন্ধন শক্তি হিসাব করে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন। তাহলে এটা কি হচ্ছে যে পুরাতন বন্ধন ভাঙার শক্তি, পুরাতন বন্ধন ভাঙার শক্তি, এটা হচ্ছে নতুন বন্ধন গড়ার শক্তি, গড়ার শক্তি। তো এখানে তাপের পরিবর্তনটা কি হবে, ডেল্টা এইচ সমান লিখতে পারি আমরা যে কি পুরাতন বন্ধন ভাঙার শক্তি মাইনাস নতুন বন্ধন গড়ার শক্তি। এখন আমরা কি করব, এই বন্ধনগুলো ভেঙে ভেঙে পুরাতন বন্ধন কি ভেঙেছে কত শক্তি, সেই শক্তির মানটা বের করে নেব। এই পাশে নতুন করে যে বন্ধন গঠন করেছে সেই নতুন করে বন্ধন গঠনের শক্তি কত সেটা বের করে নেব। নেওয়ার পর এই পুরাতন বন্ধন থেকে ওই নতুন বন্ধনের শক্তিটাকে আমরা বিয়োগ করে দিব, দেওয়ার পর ডেল্টা এইচ এর মান পাবো, সেটা হবে তাপের পরিবর্তন। এই ডেল্টা এইচ এর মান যদি মাইনাস হয় তাহলে বুঝবো এটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর যদি প্লাস হয় তাহলে সেটা বুঝবো তাপহারী বিক্রিয়া। তবে এইখানে আমি যেটা আলোচনা করব যে এই যে বন্ধন যেগুলো থাকে সেগুলো ভাঙবো কিভাবে, এইটা আমাদেরকে এই যে বন্ধনগুলো গঠিত হয় এইটা আগে ভাঙা শিখতে হবে আমাদের। তো আমি এখানে গাঠনিক সংকেতগুলো লিখে ভাঙানো আমি শেখানোর চেষ্টা করব। এখানে যেরকম দেওয়া আছে CH4 মিথেন ক্লোরিন বিক্রিয়া মিথাইল ক্লোরাইড উৎপন্ন করছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কার সাথে কার বন্ধন, কয়টা বন্ধন আছে সেইটা আমাকে শিখতে হবে আগে। আচ্ছা, আমি এখানে যদি দেখি যে একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন রয়েছে, তাহলে কার্বন এবং হাইড্রোজেনের সাথে 4টে বন্ধন রয়েছে। এখানে ক্লোরিনের সাথে ক্লোরিন, তাহলে ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ধন একটা বন্ধন রয়েছে। এখানে কি দেখা যাচ্ছে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন আছে 3টি, কার্বন এবং ক্লোরিনের সাথে বন্ধন আছে 1টি। এখানে হাইড্রোজেন এবং ক্লোরিনের সাথে বন্ধন আছে 1টি। আমি বুঝলাম, অনেকেই বোঝে নাই যে এইটা বন্ধন আবার কীরকম করে আছে। এখন যেটা আমি গাঠনিক সংকেত দেখালেই তোমরা বুঝতে পারবা। দেখো, আমরা জানি যে কার্বনের হাত 4টি, 4টে হাত 4 দিকে দিলাম, 4 হাত দিয়ে কার্বন 4টা হাইড্রোজেনকে ধরেছে, 1 2 3 4, এই যে CH4 প্লাস ক্লোরিনের সাথে ক্লোরিন বন্ধন CCl, এই যে এরা কিন্তু ক্লোরিনের সাথে ক্লোরিন একক বন্ধনে আছে, অনেক ওই 4টার মধ্যে দেওয়া আছে, অনেক দ্বিবন্ধনেও আছে, একক বন্ধনেও আছে, সেটা এই হাতের উপরে ভিত্তি করে আমরা সেটা বুঝতে পারবো। আচ্ছা, এই পাশে এখন দেখি, এখানে আমি কি দেখব যে কার্বনের 4টা হাত আমি দিলাম, 3 হাত দিয়ে 3টা হাইড্রোজেনকে ধরেছে, আর এক হাত দিয়ে একটা ক্লোরিনকে ধরেছে, সেই জন্য এখানে কি হয়েছে CH3Cl, এই যে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন একটা ক্লোরিন। এবার আমরা দেখব যে হাইড্রোজেন এবং ক্লোরিনের সাথে বন্ধন। এখন আমরা দেখি যে পুরাতন বন্ধন যে ভেঙে গেছে, এই পুরাতন বন্ধন যে ভাঙতেছে তাদের শক্তির কি, এখানে দেখা যায় কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন, এটাই কিন্তু ভেঙে গেছে। তবে কার্বন এবং হাইড্রোজেনের সাথে বন্ধন কয়টি, 1 2 3 4, আমি একবারে লিখতে পারি 4CH, একটা গেল, প্লাস এটি কার সাথে, ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ধন, এই একটা গেল। এইখানে কি হচ্ছে, কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন রয়েছে কয়টি, 1টি 2টি 3টি, তার মানে 3 দ্বারা গুণ, কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন, প্লাস এবার কার্বনের সাথে ক্লোরিনের বন্ধন, ওটা কিন্তু যোগ হয়ে যাবে সঙ্গে, তাহলে কার্বন বন্ড ক্লোরিন প্লাস হাইড্রোজেন আর থাকলো ক্লোরিন। এই যে এখন আমাদের ওই চার্ট বা উদ্দীপকের মধ্যে এই বন্ধনের মানগুলো দেওয়া থাকবে, আমরা মানগুলো বসাবো।
তবে এইটা হচ্ছিল পুরাতন বন্ধন ভাঙার শক্তি, এইটুকু হচ্ছে নতুন বন্ধন গড়ার শক্তি। এখন এই মানগুলো বসে যোগ করব, এখানে লিখব, এই মানগুলো যোগ করে এখানে লিখব, তারপরে ডেল্টা এইচ এর মানটা এটার থেকে ওটা বিয়োগ করে দিব, দিয়ে যে মানটা আসবে সেটাই হবে এই যে নতুন করে যে বন্ধন, অর্থাৎ এই বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপহারী, তখন আমরা সেই মান দ্বারাই বুঝতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। আমি এর আর একটা উদাহরণ দিতে পারি, তোমরা সেই উদাহরণটাও অনেকবার পরীক্ষাতে এসেছে। সেই উদাহরণটা কীরকম, CH3 প্লাস Cl2, এখানে হচ্ছে CH2Cl প্লাস HCl। এটা হচ্ছে ইথেন, ইথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে ইথাইল ক্লোরাইড আর উৎপন্ন হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইটাকে আমাদের থাকবে যে এর বন্ধন শক্তির মান কত, অর্থাৎ এটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া, এরকম একটা সমীকরণ দেওয়া থেকে বলবে যে তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া, তখন আমাকে কি করতে হবে, এটাকে ওইভাবে বিশ্লেষণ করে মানগুলো বের করব। তবে এইখানে এখন দেখি আমি এটাকেও আমি ওই রকম গাঠনিক সংকেতের মধ্যে ভেঙে নেব, তাহলে এটা আমার জন্য অনেক সোজা হয়ে যাবে। কেমন, এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা কার্বনের 4টা হাত দিলাম, এই কার্বনেরও 4টা হাত দিলাম, তার মানে বোঝা যাচ্ছে যে কার্বনের সাথেও কার্বনের কিন্তু একটা বন্ধন অবস্থায় আছে, আর কার্বনের সাথে কার্বন বন্ধনে এই কার্বনের একটা হাত গেছে, থাকলো 3টা, 1টা 2টা 3টা, এই 3 হাত দিয়ে 3টা হাইড্রোজেনকে ধরছে, এই 3 হাত দিয়ে 3টা হাইড্রোজেনকে ধরছে, আর এই 3 হাত দিয়ে 3টা হাইড্রোজেনকে ধরছে। আমরা যখন বনে দেখি যে CH3 1 2 3, তাহলে কার্বনের সাথে হাইড্রোজেন 3টা, কার্বনের সাথে কার্বনের বন্ধন, এই কার্বনের সাথে হাইড্রোজেন 3টা, 1 2 3, এটা বনে গেছে। এখন আমরা দেখব ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ধন, এটা হচ্ছে পুরাতন বন্ধন, নতুন করে যে বন্ধন হয়েছে এইটা এখন আমরা যদি ভাঙি তাহলে কি দেখব, আচ্ছা কার্বন কার্বন ক্লোরিন, কার্বনের সাথে কার্বন বন্ধন, তার সাথে ক্লোরিনের বন্ধন, আচ্ছা এই কার্বনের রয়েছে 3টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, এই কার্বনের রয়েছে 2টা হাইড্রোজেন, 1টা 2টা, তাহলে কি হলো 1 2 3, এই কার্বনের 3টা, এই কার্বনের 2টা, একটা Cl, তাহলে CH3 CH2 Cl, এর সাথে রয়েছে Cl। এবার তারপরেতে রয়েছে HCl, এটা এক বন্ধনে রয়েছে। এখন এখানে আমরা বন্ধন হিসাব করব কয়টা, যে কার্বনের সাথে কার্বনের বন্ধন কয়টা আছে, এখানে কিন্তু কার্বনের সাথেও কার্বন বন্ধন রয়েছে, আবার কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন রয়েছে। আচ্ছা এইখানে যদি আমি দেখি 1 2 3 4 5 6, কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন রয়েছে 6টি, আমি সব একসাথে করে দিলাম, তাহলে 6CH প্লাস কার্বনের সাথে একটা কার্বনের বন্ধন রয়েছে, কার্বন কার্বন, এটা হয়ে গেল প্লাস। আচ্ছা ক্লোরিনের সাথে ক্লোরিন বন্ধন, এটা তো ছিলই, এটা হলো, তাহলে এইটুকু হলো পুরাতন বন্ধন ভাঙার শক্তি। নতুন বন্ধন কি, এখানে দেখি 1 2 3 4 5, অর্থাৎ কার্বনের সাথে হাইড্রোজেন বন্ধন রয়েছে 5টি, তাহলে 5C বন্ড H প্লাস কার্বনের সাথে একটা কার্বন বন্ধন, কার্বনের সাথে কার্বন বন্ধন প্লাস কার্বনের সাথে ক্লোরিন বন্ধন, কার্বনের সাথে ক্লোরিন বন্ধন, এইটুকু চলে গেল, এই যেটা প্লাস এখানে থাকলো হাইড্রোজেন প্লাস ক্লোরিন। এখন আমরা এইগুলোর মান বসায় দিব, এগুলোর মান বসায় দিব, কার্বন কার্বন বন্ধন, কার্বন হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন ক্লোরিন বন্ধন, মানগুলো বসায় দিয়ে এগুলো দ্বারা গুণ করে যোগ করে ওই যে সূত্র যেটা সেটা যে কি, যে ডেল্টা H সমান পুরাতন বন্ধন, অর্থাৎ এটা হচ্ছে পুরাতন বন্ধনকে যদি বলি আমি B1 আর নতুন বন্ধন গঠনকে যদি ধরি আমি B2, তাহলে লিখবো আমি B1 মাইনাস B2। এভাবে আমরা এই বন্ধন শক্তি হিসাব করে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া সম্পর্কে মানগুলো আমরা বের করতে পারবো। আশা করি বিষয়টা তোমরা বুঝেছো। এবার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক শক্তির ব্যবহার, শক্তির রূপান্তর। আচ্ছা আমরা প্রতিনিয়তই যে রাসায়নিক শক্তিগুলো ব্যবহার করে থাকি, এই শক্তিগুলো শুধু এক রূপ থেকে অন্য রূপে পর্যায়ক্রমে রূপান্তরিত হচ্ছে। ঠিক যেরকম আমরা যে ব্যবহার করে থাকি একটা জ্বালানি পুরানো, এটা কিন্তু রাসায়নিক শক্তির রূপান্তর। আর জ্বালানিতে আমরা কি পড়ি, আমরা কয়লা পুরি, কয়লার মধ্যে রয়েছে কার্বন, আমরা মিথেন গ্যাস পুরি CH4, মিথেন প্রোপেন বিউটেন, এই গ্যাস আমরা পুরি,
রাসায়নিক পদার্থ, আমরা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, কেরোসিন, ডিজেল, পেট্রোল এগুলো পুরাই, তার মানে এগুলো রাসায়নিক পদার্থ। আমরা জ্বালানি হিসেবে খড়ি, যাকে বললে আর কি, যে গাছ বা উদ্ভিদের লতা পাতা তার দেহ, এটাও কিন্তু বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ, যেমন কার্বন, সালফার বা বিভিন্ন রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। এগুলোতে যখন আমরা আগুন দিই তখন কিন্তু রাসায়নিক বিক্রিয়া হয়, অক্সিজেনের আগুনের উপস্থিতিতে অক্সিজেন এবং এই কার্বন জাতীয় পদার্থের সাথে তখন বিক্রিয়া হয়। বিক্রিয়া করার ফলে কিন্তু সেখান থেকে উৎপন্ন হয় আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, এইরকম বিভিন্নভাবে শক্তির রূপান্তর হতে পারে। তারপরেতে দেখি আমরা আতশবাজি। এই যে বিবাহ অনুষ্ঠান, তারপরেতে ক্রিসমাস ডে খ্রিস্টান ধর্ম অবলম্বীদের জন্য, তারপরে দেখা যায় বিবাহ বাড়িতে বা কোনো আনন্দ উৎসবে ছেলেরা আতশবাজি করে। এই আতশবাজি, আতসের মধ্যে আমরা যাকে পটকা বা পটকা ফুটানো বলা হয়, এর মধ্যে বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ রয়েছে। এই রাসায়নিক, যখন এটাকে আগুন দেওয়া হয়, এই রাসায়নিক পদার্থের মধ্যে যখন বিক্রিয়া ঘটে তখন সেটা ব্লাস্ট হয়ে যায় বোমার মতো, তখন এটা ঘটে। এটা কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ফলেই হয়ে থাকে। তারপরেতে ড্রাই সেল, এই যে আমরা হাত ঘড়ি, দেয়াল ঘড়ি, রিমোট, খেলনা, বিভিন্ন প্রকার গাড়ি, এগুলোতে যে ব্যাটারিটা আমরা ব্যবহার করি, এটা হচ্ছে ড্রাই সেল বা শুষ্ক কোষ। এর মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ, যেমন জিঙ্ক দ্বন্দ্ব, অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, এর রাসায়নিক পদার্থ কিন্তু এর মধ্যে রয়েছে। এই রাসায়নিক পদার্থগুলোর মধ্যে যখন বিক্রিয়া সংঘটিত হয় তখন কিন্তু বিদ্যুৎ বা ইলেকট্রন উৎপন্ন হয়। সেই ইলেকট্রন বা বিদ্যুতের সাহায্যেই সেই খেলনা, দেওয়াল ঘড়ি বা গাড়িগুলো আমরা চালাই। তারপরে হচ্ছে ড্যানিয়েল সেল। এইটা কি, আমরা বড় বড় বাস, ট্রাক, এগুলো যে বড় বড় ব্যাটারি যেগুলো আমরা দেখি, এইখানে কিন্তু ব্যবহার করা হয়। যে জিঙ্ক, কপার, এগুলো দ্বন্দ্ব এবং তাদের দ্রবণ, জিঙ্ক সালফেট, তারপর কপার সালফেটের দ্রবণ ওই ব্যাটারির মধ্যে ব্যবহার করা হয়। এখানেও রাসায়নিক বিক্রিয়া করে বিদ্যুৎ উৎপন্ন হয়। এগুলো হচ্ছে সাধারণত শক্তির রূপান্তর। এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে পাওয়া বিভিন্ন শক্তির ব্যবহার। আচ্ছা, এই যে রাসায়নিক শক্তির থেকে যে আমরা বিভিন্ন প্রকার যে শক্তিগুলো পেয়ে থাকি, এই শক্তিগুলো আমরা যে ব্যবহার করে থাকি, আমরা কিন্তু প্রতিনিয়ত পৃথিবীতে যে শক্তিগুলো আমরা ব্যবহার করি, যে শক্তিগুলো প্রতিনিয়ত আমরা ক্ষয় করি, এটা সবটাই কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তিগুলো, বেশিরভাগ শক্তি রাসায়নিক বিক্রিয়া করে কিন্তু পাওয়া যায়, বা রাসায়নিক শক্তি কিন্তু আমরা ব্যবহার করি। আচ্ছা, আমরা দেখি যে সূর্য থেকে যে শক্তিটা আসে সেটা আলো এবং তাপ শক্তি আকারে পৃথিবীতে আসে। এইটা গ্রহণ করে কে? উদ্ভিদের পাতা। পাতার মধ্যে রয়েছে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল। তখন কি করে? ক্লোরোফিল সেই সূর্যের আলোকে গ্রহণ করে এই কার্বন ডাই অক্সাইড এবং পানি, এই কার্বন ডাই অক্সাইড এবং পানির সাথে বিক্রিয়া করে তারা কি করে? গ্লুকোজ উৎপন্ন করে এবং উৎপন্ন করে অক্সিজেন। এই যে গ্লুকোজ যেটা উৎপন্ন হয়, এটা গাছের পাতার মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে। পরবর্তীতে আমরা যারা প্রাণী রয়েছি, আমরা যারা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকি, তখন আমরা সেই রাসায়নিক শক্তিটা আমার শরীরের মধ্যে আসে। তখন আমাদের শরীরের মধ্যে এসে এই যে গ্লুকোজ যায় শক্তিটা, এটা আমি গ্রহণ করলাম। পরবর্তীতে এই গ্লুকোজ আবার বিক্রিয়া করে সেখান থেকে এটিপি বা শক্তি উৎপন্ন করে, সেভাবে আমরা চলি। আমরা যারা প্রাণী রয়েছি, যারা মাংসাশী প্রাণী, তারা আবার এরকম যারা ভেষজ প্রাণী, যারা উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে, তাদেরকে খায়, তারা আবার সেই শক্তিটা তার মধ্যে ট্রান্সফার হয়, আবার তারা কি করে? সেখান থেকে শক্তি উৎপন্ন করে। এইভাবে কি হয় যে এই রাসায়নিক শক্তি থেকে এই শক্তিগুলো পেয়ে থাকি এবং আমরা পৃথিবীতে বেঁচে আছি। এবার আমরা দেখি যে রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার। আচ্ছা, এই রাসায়নিক শক্তি যে যথাযথ ব্যবহার, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আমরা যে রাসায়নিক শক্তিগুলো ব্যবহার করে থাকি, আমরা জানি শক্তি সম্পদকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা নবায়নযোগ্য আর একটা অনবায়নযোগ্য। যে সম্পদ ফুরিয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না, সেটা অনবায়নযোগ্য সম্পদ। ঠিক অনবায়নযোগ্য সম্পদের মধ্যে এই রাসায়নিক পদার্থ, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, যেগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, এই জিনিসগুলো কিন্তু আমরা বেশি ব্যবহার করে থাকি। তো সেজন্য আমাদেরকে এই শক্তিগুলো, অর্থাৎ এই রাসায়নিক শক্তি যে উৎস ভাণ্ডার বা খনি, এগুলোর থেকে যেটা আমরা ব্যবহার করি, এটা আমাদেরকে খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
এছাড়া যে আমাদের এই প্রতিনিয়ত আমরা যে জ্বালানিগুলো ব্যবহার করি করাতে কি হয়, এখান থেকে প্রায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যে প্রতি বছরে দেখা গেছে প্রায় 21.3 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হয় আমাদের এই পৃথিবীতে, যেটা আমাদের মানব জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে মিশে বাইকার্বনেট বা এক প্রকার অ্যাসিড সৃষ্টি করে, যেটা অ্যাসিড বৃষ্টি নামে পরিচিত, যেটা আমাদের অত্যন্ত ক্ষতি করে থাকে। এবার দেখি জ্বালানির বিশুদ্ধতা। আমরা যে জ্বালানিগুলো ব্যবহার করে থাকি সেই জ্বালানি যত বিশুদ্ধ হবে সেই জ্বালানি থেকে তত আমরা বেশি তাপশক্তি উৎপন্ন করতে পারবো, এবং অল্প পরিমাণে যে ক্ষতিকারক পদার্থ কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো তখন আমরা কম পরিমাণে উৎপন্ন করতে পারবো, যা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত লাভজনক হবে। অর্থাৎ আমরা যদি ধরি কার্বন, এটা অল্প অক্সিজেনের উপস্থিতিতে যখন বিক্রিয়া করি তখন উৎপন্ন হয় কার্বন মনোঅক্সাইড, এটার বিষাক্ত গ্যাস। আমরা যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে কার্বনকে দহন করতাম তাহলে কার্বন ডাইঅক্সাইড যেটা উৎপন্ন করতো সেটা আমাদের শরীরের জন্য তত ক্ষতিকর ছিল না, কিন্তু অক্সিজেন অল্প, সেইখানে যখন আমরা কার্বনটাকে দহন করি তখন উৎপন্ন হয় কার্বন মনোঅক্সাইড, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়া আমরা এই কার্বন ডাইঅক্সাইড যেটা উৎপন্ন হয়, এই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় বাইকার্বনেট, এটা কিন্তু একটা অ্যাসিড। তারপরে আমরা যদি দেখি যে সালফার আমরা যখন তেল জাতীয় পদার্থ, টায়ার, টিউব এগুলো যখন দহন করি এর ভেতর থাকে সালফার, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড যখন বাতাসের অক্সিজেনের সাথে তারা আবারও বিক্রিয়া করে উৎপন্ন হয় সালফার ট্রাইঅক্সাইড। এই সালফার ট্রাইঅক্সাইড আবার পানির সঙ্গে যখন বিক্রিয়া করে উৎপন্ন করে সালফিউরিক অ্যাসিড H2SO4। এই সালফিউরিক অ্যাসিড আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই যে বাইকার্বনেট, এটাও একটা অ্যাসিড, এটাও আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তারপরে যে রয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড, এই অ্যাসিডও আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেজন্য আমাদেরকে যে জ্বালানিগুলো বেশিরভাগ বিশুদ্ধ, এই বিশুদ্ধ জ্বালানিগুলো পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে আমাদের দহন করা উচিত। এবার দেখি রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব। এই রাসায়নিক শক্তি যে আমরা ব্যবহার করি এর নেতিবাচক প্রভাব আমাদের জীবনের উপরে এসে পড়ে। অর্থাৎ এর খারাপ দিক যেগুলো রয়েছে এটা আমাদের উপর বর্তমানে ব্যাপক আকারে প্রভাব বিস্তার করেছে। আমি এখানে যেটা দেখলাম যে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, বাতাসের মধ্যে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, বাতাসের মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা যে এসি চালাই এখানে CFC ক্লোরোফ্লোরোকার্বন, CFC ক্লোরোফ্লোরোকার্বন, এগুলোর পরিমাণ বাতাসের মধ্যে অত্যাধিক পরিমাণে হয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। এতে করে কি হচ্ছে, আমাদের বাতাস এই কার্বন ডাইঅক্সাইড এখানে বৃদ্ধি পাওয়ার ফলে এই গ্যাসগুলো উপরে উঠে যে আমাদের পৃথিবীর বাইরে একটা অদৃশ্য স্তর রয়েছে যাকে বলা হয় ওজোন স্তর। আমরা যদি এটা এভাবে দেখতে পারি যে ধরি এটা আমাদের গোলাকার পৃথিবী, এই পৃথিবীর বায়ুমণ্ডলের একটা স্তর আয়ন স্তর রয়েছে, এখানে একটা স্তর রয়েছে যার নাম ওজোন স্তর বা যার সংজ্ঞা হচ্ছিল O3। এই স্তরটাকে এই যে আমাদের এখানে পৃথিবীতে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বা বিভিন্ন প্রকার গ্যাস এগুলো কি করে এই ওজোন স্তরে গিয়ে জমা হয়, এই ওজোন স্তরে গিয়ে জমা হয়েছে। এখন যখন সূর্যর থেকে আলো এই ওজোন স্তরকে ভেদ করে আমাদের পৃথিবীতে আসে তখন আমাদের পৃথিবীতে উত্তাপ্ত হয়। এই উত্তাপ্ত পৃথিবী রাতের বেলা তাপটাকে বিকরণ করে, তাপটা যখন বাইরে নিতে যায় তখন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেই তাপগুলোকে ধরে রাখার ফলে এই যে তাপের সমতা বা ব্যালেন্স রক্ষা করার জন্য যে পরিমাণ তাপ শোষিত হয়ে বা বিকরিত হয়ে বাইরে যাওয়ার কথা সেটিটুকু না যেতে পারে না, ফলে কি হয়, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এদিকে ওজোন স্তরেরও ক্ষতি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ফলে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ওজোন স্তর ফাটল দেওয়ার ফলে এই সূর্য থেকে অতি বেগুনি রশ্মি আমাদের সরাসরি পৃথিবীতে আসতেছে। এই অতি বেগুনি রশ্মি যখন পৃথিবীতে আসে তখন আমাদের বিভিন্ন প্রকার ডিজিজ বা বিভিন্ন প্রকার রোগ, যেমন ক্যান্সার, চোখে ছানি পড়া, এই ধরনের বিকলাঙ্গ হওয়া, বিভিন্ন প্রকার রোগের উপসর্গ বা বিভিন্ন প্রকার রোগের এখানে সৃষ্টি হচ্ছে।
এদিকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি যে পৃথিবীর 2 মেরুতে প্রচুর পরিমাণে বরফ সঞ্চিত অবস্থায় রয়েছে। এই তাপমাত্রা বৃদ্ধির ফলে দিন দিন এই তাপমাত্রা বৃদ্ধির ফলে এই বরফগুলো গলে যাচ্ছে। গলে যাওয়ার ফলে সমুদ্রের উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সমুদ্রের তীরবর্তী যেসব দেশ রয়েছে, যেরকম আমাদের বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এই পৃথিবী উত্তাপ্ত হওয়ার ফলে বা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে মেরু অঞ্চলে বরফগুলো যখন গলে যাচ্ছে, তখন সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। উচ্চতা বৃদ্ধির ফলে এই সমুদ্রের সঙ্গে যে সকল দেশ রয়েছে সে নিম্ন অঞ্চলগুলো ডুবে যাচ্ছে, এবং ডুবে যাওয়ার ফলে অনেক আবাদি জমি নষ্ট হচ্ছে। এদিকে আবার জলোচ্ছ্বাস হচ্ছে। জলোচ্ছ্বাসের ফলে লবণাক্ত পানিগুলো যখন ভূমির মধ্যে প্রবেশ করতেছে, তখন জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে, তখন ফসল ফলানো যাচ্ছে না, এবং ঘন ঘন জলোচ্ছ্বাস, ঘন ঘন বন্যা, বৃষ্টি, এই বিভিন্ন প্রকার দুর্ভোগ দেখা দিচ্ছে। সেজন্য আমাদেরকে এই রাসায়নিক শক্তি ব্যবহারের প্রতি অত্যন্ত খেয়াল রাখতে হবে। আমরা যেন অতিরিক্ত পরিমাণ এই রাসায়নিক শক্তিগুলো ব্যবহার না করি, এবং এই বিষাক্ত গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস, এই কার্বন মনোঅক্সাইড গ্যাস, এই গ্যাসগুলোর নিঃসরণ আরও কমাতে হবে। এই গ্যাসগুলোর পরিমাণ আরও কম করতে হবে। এর বিকল্প হিসেবে আমাদেরকে এই জ্বালানি পুরানো বা এই জ্বালানি ব্যবহার, তার বিকল্প হিসেবে আমাদেরকে পথ খুঁজতে হবে। যেরকম ইথানল, যেরকম উদ্ভিদ, সবজি, আলু, এগুলোকে উচ্ছিষ্ট অংশ পচিয়ে এখান থেকে ইথানল উৎপন্ন করা হয়। এই ইথানলও পেট্রোলিয়ামের সঙ্গে মিশিয়ে এর জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এতে করে কি হয়, ওই যে রাসায়নিক শক্তি যেটা আছে তার উপরেও একটু চাপ কমে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এ পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তীতে আমি দ্বিতীয় লেকচারে এর পরের অংশ যেটি রয়েছে সেটি আলোচনা করব। আর এই বিষয়গুলো সাধারণত তোমাদের পড়ার বিষয়, তোমরা পড়লেই বুঝতে পারবা। তারপরেও জাস্ট আমি একটু টাচ দিয়ে দিলাম এই বিষয়গুলো, যাতে তোমাদের বেশি করে মনে থাকে। তো আশা করি তোমরা এইটুকু মানে অধ্যায়টা পুরোটা পড়বা, তবে যেটুকু আজকে লেকচার দিলাম ঠিক বইটা বের করে এই লেকচারটা দেখবে, শুনবে এবং বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। যে বিষয়গুলো তোমরা বোঝোনি, এটি আমার আজিজুল হক এসবি ইউটিউব চ্যানেলেও এটি থাকবে, এবং আমরা স্কুলের আইডি ফেসবুকে পোস্ট করব। এখানে তোমাদের যে সমস্যাগুলো রয়েছে তোমরা ফোনে আমাকে ইনবক্স করে জানাতে পারো। পরবর্তীতে সেই সমস্যাগুলো সমাধান যেন করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় এই অষ্টম অধ্যায়ের প্রথম লেকচার আমি শেষ করতেছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।